কেন? নদী আমতা আমতা করে বলল। না মানে আজ এসেছেন, তাও আবার সকাল সকাল। তুমুল মুচকি হেসে বলল। কেন এমনি এমনি হবু শ্বশুর বাড়িতে আসতে পারি না? নদীর ভুরু উঁচিয়ে বলল। এমনি এসেছেন? হ্যাঁ, আজ ঢাকাতে একটা মিটিং আছে, তাই ভাবলাম ঢাকাতে এসেছি যখন সবার সাথে দেখা করে যাই, দেখা যায় সবাই কেমন আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে তুমুল আবার বলল। এমনিতে সবার সাথে দেখা করা তো বাহানা মাত্র, আমি তো এসেছি আপনাকে দেখতে। নদী অবাক হয়ে তাকালো তুমুলের দিকে। তুমুল একপাশে ভুরু উঁচু করে বলল। সকাল সকাল ঘুম ভাঙার জন্য সরি ম্যাডাম। তুমুল উঠে দাঁড়িয়ে বলল। আজ ঘুম ভাঙিয়ে দেখিয়ে গেলাম। আই উইশ খুব শীঘ্রই ঘুম ভাঙলে আপনাকে ঘুমন্ত অবস্থায় দেখব। হাসি ম্যাডাম। নদী নির্বাক, কোনো কথা বলতে পারে না। এই লোকটা ধাপে ধাপে তাকে আশ্চর্য করে দিচ্ছে, এমনভাবে কথা বলছে যেন কতকালে চেনা, অথচ কালকেই দেখা দুজন দুজনের। আঞ্জুমান বেগম তুমুলকে দাঁড়াতে দেখে বলল। বাবা, নাস্তা করে যাও। আজ না আন্টি, অন্য কোনো দিন করবো। আজ আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, সাবধানে যেও। আঞ্জুমান নদীর হাতে চায়ের কাপ দিয়ে বলল। যাও, ভাইকে চা দিয়ে এসো। নদী একবার চায়ের দিকে তাকিয়ে আরেকবার আঞ্জুমানের দিকে তাকালো। ভাবি থাকতে আমি কেন? ও পরোটা বানাচ্ছে, তুমি দিয়ে এসো। নদী বাধ্য হয়ে চায়ের কাপটা নিল, ছেড়ে দিয়ে উপরে উঠে সাইফের ঘরে গেল। দরজা নক করে বলল। আসবো ভাইয়া। সাইফ একটু থমকালো। দেখি সাইফকে ভাইয়া ডাকলো। নদী সবসময় সাইফকে ভাই বলেই ডাকে, আজ হঠাৎ ভাইয়া ডাকছে। আয় নদী। আপনার চা। চায়ের কাপটা সাইফের হাতে দিয়ে নদী চলে আসছিল। সাইফ পেছন থেকে ডাকলো। নদী শোন। নদী দাঁড়ালো, কিন্তু পিছনে ফিরল না। সাইফ চায়ের কাপে চুমুক দিয়ে বলল। তুই কি ফ্রি আছিস? কেন? তুমুল ঢাকা এসেছে, তাই ও বলছিল এঙ্গেজমেন্টের শপিং যাতে করে আসিস আছি, আর যদি তোর কোনো কাজ থাকে তাহলে কাল যাবে বলেছে। কিন্তু এখনো তো আরো 4 দিন বাকি। আগের কাজ আগে মিটিয়ে রাখা ভালো না? নদী সাইফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কে কে যাবে? তুই আর তুমুল, আর কে যাবে আবার? নদীর চট করে মাথায় আসলো সিমির কথা। আমি কিন্তু আমার একজন বান্ধবীকে নিয়ে যাব। আচ্ছা, যাস। নদী এক দৌড়ে ঘরে গিয়ে সিমির নাম্বারে কল করলো। দুবার রিং হওয়ার পর 3বারের মাথায় সিমি কল রিসিভ করলো। হ্যাঁ নদী, বল। আমার এনগেজমেন্টের ডেট ঠিক হয়ে গেছে। কনগ্রাচুলেশন। তোর ফাজলামো রাখ। আজ ওই লোকটা আমাকে নিয়ে শপিং এ যাবে বলেছে। আমি কিন্তু তোকে ছাড়া যাব না। ওই লোকটা আবার কি? নদী সংকোচ নিয়ে জবাব দিল। ওই যার সাথে আমার বিয়ে হতে চলেছে। সিমি সাফ সাফ না করে দিল। সরি রে দোস্ত, আমার নানু খুব অসুস্থ, আমাকে এক্ষুনি নানু বাড়িতে যেতে হবে। সিমির পাশে বসে মুচকি মুচকি হাসছে তুমুল। নদী মন খারাপ করে বলল। তাহলে আর কি করার, আমার একলাই যেতে হবে ওই লোকটার সাথে। সিমি ফোন কেটে দিয়ে তুমুলের সাথে হাত মিলালো। তুমুল হ্যান্ডশেক করে বলল। গ্রেট জব মাই সিস্টার। থ্যাংক ইউ ভাইয়া, ট্রিট দিতে হবে কিন্তু। নিশ্চয়ই। ভাইয়া জানো, ও খুব লাজুক, কারোর সাথে সেভাবে মেশেনি তো। আর জানোই তো সাইফ ভাই। বাদ দে। ও নিজের পছন্দের অপছন্দের কথা সহজে মুখ ফুটে বলে না। আই উইশ তুমি ম্যানেজ করে নিতে পারবে ভাইয়া, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। ওকে মাই সিস্টার খালামণিকে ডাক, আমার বেরোতে হবে। সিমির মা এসে বলল। সে কি রে, মাত্রই তো আসলি, এখনই চলে যাবি? না, আমি তোকে এখন যেতে দেব না। আম্মু, ভাইয়া একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে, প্লিজ আটকিও না। তুমুল খালামণিকে হাত করে বাসা থেকে বেরিয়ে গেল। নদী বোরকা পরে খাটের উপর বসে আছে। এর মধ্যে ফোনে কল আসে, অপরিচিত নাম্বার। রিসিভ করে ফোন কানে নিতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। আপনার বাড়ির সামনে গাড়ি নিয়ে ওয়েট করছি। নদী কিছু না বলে ফোন কেটে দেয়। মণিমা এবং মায়ের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে যায়। তুমুল ড্রাইভিং সিটে বসে আছে। নদীকে বেরোতে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নদী কাছাকাছি আসতেই পাশের সিটের দরজা খুলে দিল। নদীর ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে বসলো। তুমুল গাড়ি স্টার্ট দিয়ে বলল। আপনার পছন্দের শপিং মল কোনটা?
কোন শপিং মল থেকে কেনাকাটা করেন? আমার পছন্দের আলাদা কোনো শপিং মল নেই, যেখান থেকে যে জিনিসটা ভালো লাগে সেখান থেকেই নিই। তুমুল বারবার লুকিং মিররে দেখছে নদীকে। নদী খুব অস্বস্তি বোধ করছে। কিছুক্ষণ পর তুমুল বলল। হিজাব পরে আপনাকে আরো বেশি সুন্দর লাগছে, মাশাল্লাহ। নদী জবাব দেয় না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে বসুন্ধরা শপিং মলের সামনে। তুমুল নদীকে নিয়ে ঘুরে ঘুরে গাউন, ম্যাচিং জুয়েলারি আরও যা যা লাগে কিনল। নদীর বেশি কথাই বলতে হয়নি, যেন নদীর পছন্দ অপছন্দ সব তুমুলের মুখস্থ। তুমুলের কেনাকাটা, পছন্দ, দরদাম করার ধরন সব কিছু এত স্মার্টলি মেনটেন করার ট্যালেন্ট দেখে নদী সত্যি মুগ্ধ। ভিতর চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। হ্যাঁ, এমনটা যদি সাইব ভাই হতো। একটা একটা করে কেনা শেষে সেগুলো গাড়িতে নিয়ে রাখছে তুমুল। নদী খুবই সিম্পল জুয়েলারি পছন্দ করে, তাই ডায়মন্ডের শপে নিয়ে গেল তুমুল চেনের সাথে লকেট কেনার জন্য। নদী ডিজাইনগুলো একটা একটা করে দেখছে। তুমুল খেয়াল করলো একটা ছেলে ইচ্ছে করে নদীর গা ঘেঁষে দাঁড়িয়েছে। তুমুল নদীর বাহু ধরে টান দিয়ে নদীকে সরিয়ে আনলো। তারপর নিজে ওই পাশে গিয়ে নদীকে বলল। আমার মনে হচ্ছে আপনাকে এটাতেই ভালো মানাবে। নদী দেখল তুমুলের হাতের লকেটটা আসলেও সুন্দর, সেটা নিয়ে নিল। তুমুল নদীকে টাচ করে নদী অবাক হয়েছে অনেকটা। এমন কেন করলো? তখন নদী খেয়াল করলো তুমুলের ওই পাশে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। বিষয়টা বোধগম্য হতেই নদী কৃতজ্ঞতার চোখে তাকালো তুমুলের দিকে। তুমুল মানিব্যাগ থেকে কার্ড বের করতে করতে বলল। এভাবে তাকাবেন না প্লিজ, এখনো অধিকার পাইনি আপনার উপর। দুজনই বেরিয়ে আসলো। তুমুল জানালো। চলুন কোনো রেস্টুরেন্টে বসি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আপনার ফিরতে রাত হয়ে যাবে, চলুন এখন। তুমুল আবদার করে বলল। আর একটু থাকি না একসাথে। নদী আসলেই আশ্চর্য হচ্ছে। তুমুল নদীকে স্বাভাবিক রাখতে বলল। আচ্ছা চলুন, সমস্যা নেই। নদীকে বাড়ির সামনে নামিয়ে দিল। নদী ব্যাগগুলো দারোয়ানকে কিছু দিল। সে সব কিছু ভিতরে নিয়ে গেল। নদী আসছি বলে হাঁটতে শুরু করলো। তুমুল পিছন থেকে বলল। নদী, নদী পিছনে ফিরল। তুমুল কিছু বলল না, মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো। এবার নদীও হাসলো। লোকটা একদম পাগল। নিজের কথায় নিজে লজ্জা পেল নদী। কি বলল সে নিজে? বাড়িতে ঢোকার পর সব জিনিস সবাই দেখছে, আর এটা ওটা নদীকে জিজ্ঞেস করছে। নদীর কান দিয়ে কিছু যাচ্ছে না, সে যেটাই দেখাচ্ছে সেটাই তুমুল পছন্দ করেছে। সকলে তুমুলের চয়েসের প্রশংসা করতে ব্যস্ত। সাইফ হন্তদন্ত হয়ে নিচে নামলো। সকলে সাইফের দিকে তাকাই। আঞ্জুমান বলল। কিরে, কি হয়েছে? কোথায় যাচ্ছিস এভাবে? সুফিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই সিরিয়াস, আমাকে এক্ষুনি যেতে হবে। জোৎস্না, ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল তুজা। চোখ দুটো নিভে আসছে। চারিদিক কেমন ঘুরছে। ইহ জগতের কোনো শব্দ কানে যাচ্ছে না। অবশ্যই আসতে থাকা হাত দুটো বাড়ি দিল ছবিটার দিকে। ফ্ল্যাশব্যাক। আজ ঢাকায় যাবে তুজা। গন্তব্য স্থল গোলাপর কুঠি। তার আগেই ডাক পড়ল ওয়াহাবের। আকবর জানালো ওহাব চৌধুরী ডাকছে তাকে। তুজা কিঞ্চিত বিরক্ত বোধ করলো, মুখে কিছু বলল না। চলে গেল বাবার ঘরে। সোফায় বসে মেহেরজান পান সাজাচ্ছে। পান সাজিয়ে খিলি বানানো হলে পাশে রেখে আগে প্রেশারের ওষুধটা খেয়ে নিল। তুজা সেই সুযোগে টপ করে পানখিলিটা মুখে পুরে দিল এক দৌড়ে ওহাবের ঘরে। মেহেরজান বেগমও শুরু করলো বিলাপ। আকবর নিজে গালাগাল থেকে বাঁচতে মেহেরজানের থেকে দূরে পালালো। তুজা পান চিবুতে চিবুতে ঘরে ঢুকলো। ঢুকেই রিমোট খুঁজতে শুরু করলো। এটা ওর বরাবরেরই স্বভাব। এ ঘরে এলে ওর টিভি চালু করতে হবে। গত বছরই বিদ্যুৎ এসেছে এই গ্রামে। হাসান চৌধুরী শহর থেকে এলইডি টিভি এনে দিয়ে গেছে ভাইকে। ওয়াহাব চৌধুরী মাথা নাচিয়ে বলল। আজ আর খুঁজে পাবে না রিমোট, আগে আমার কথা শোনো। তুজা লক্ষ্মী ছেলে মতো সোফায় বসলো। ওয়াহাব চৌধুরী বলেন। শুনলাম ঢাকায় যাচ্ছ। তুজা উপনিচ মাথা নাড়ালো। শুধু কান ওর মুখ ভর্তি পানির পিক, নইলে এতক্ষণে বাজে বকে কথার লাইন চ্যুত করে দিত ওয়াহাবের। ওহাব চৌধুরী বলেন। মনিরপুর যে জমিটা কিনেছি গত আষাঢ়ে, সেটার কাগজপত্রে কিছুটা ঘাবলা আছে। আজই সেই দলিল থানা নিয়ে জমির মোহরি দেওয়ানি বাবুকে দেবে, তারপর তোমার যেখানে ইচ্ছে যাও। তুজা কপাল কুচকে হাত দিয়ে কিছু ইশারা করলো, আর মুখে শুধু শব্দ করলো। হুম হুম হুম।
ওহাব চৌধুরী বুঝল না ওর কথার মানে। তুজা উঠে গিয়ে পেছন থেকে কুলি করে এসে বলল, দলিলটা কোথায়? দেওয়ান থানায় কোনো বক্সের মধ্যে হবে। তুজা অলস ভঙ্গিতে বলল। চাবি কোথায়? ওহাব চৌধুরী সংবাদপত্র হাতে নিয়ে বলল, চাবি মায়ের কাছে আছে। আমার মা নাকি তোমার মা? ওহাব চৌধুরী চোখ গরম করে তাকাতেই বলল, রেগে যাচ্ছ কেন? না বললে বুঝবো কি করে কার মা? আমার মা। তুজার মনে পড়ল একটু আগে পান খাওয়ার ঘটনা। এবার বুড়ির হাতে পড়লে হেপ্পি কেলাবে। শীতের মধ্যে বুড়ির সেগুন কাঠের লাঠির বাড়ি। তুজা চট করে ঘাড় নাড়ালো কয়েকবার। ওহাব চৌধুরী তুজার আচরণ দেখে বলল, ওমন মৃগী রোগীর মতো করছো কেন? তুমি চেয়ে দাও না চাবিটা, আমি গেলে খুব মারবে। ওহাব বিরক্তিতে উফ করে উঠে আকবরকে ডাকলেন। আকবর আকবর। আকবর ছুটে আসে। জি সাহেব। মায়ের থেকে দেওয়ান থানার চাবিটা নিয়ে দাও তো ওকে। আকবর সামান্য মাথা এগিয়ে বলল। সাহেব কাকে? ওহাব অগ্নি চোখে তাকালো আকবরের দিকে। তুজা ফিক করে হেসে ফেল। আকবর তাকাতেই হাসির শব্দ পারল। হো হো করে হেসে উঠল ঘরের মধ্যে। এ তো দেখি আরো বড় বলদ। ওহাব ধমক দিয়ে বলল, এই তুমি হাসছো কেন? আর আকবর তুমি এমন বলদের মতো প্রশ্ন করো শিখেছো কবে থেকে? দেখছো সামনে তুজান দাঁড়িয়ে আছে, আবার জিজ্ঞেস করছো কাকে? ক্ষমা করবেন সাহেব, ভুল হয়ে গেছে। কিন্তু মা জননীর কাছে এখন গেলে আমায় কি যে ছুরি মারবে তার ঠিক নেই সাহেব, দয়া করুন। ওহাব রেগে উঠে দাঁড়ালো। একটাও কাজের না, সবগুলো কুপিস। মেহজান বেগমের থেকে চাবি নিয়ে তুজাকে দিল। তুজা দেওয়ানখানার খাতা খুলে ভিতরে ঢুকলো। সচরাচর এই ঘরে কেউ আসে না। কোনো কাগজ বা দলিলপত্রে প্রয়োজন পড়লে তবে এই ঘর খোলা হয়। বেশিরভাগ তুজা নয়তো আকবর আসি এই ঘরে। টিনের কতগুলো বড় বাক্স এক পাশে, অনেকগুলো ছোট ছোট কাঠের বাক্সও আছে। প্রত্যেকটায় তালা দেওয়া। সবগুলোতেই জমি মামলা নোটিশ এবং বিভিন্ন সময়ের চুক্তিপত্র। একটা পুরনো আলমারিও আছে। বাক্সগুলোর উপর বেশ ধুলো পড়েছে। একটা চাবি দিয়ে খুলল তুজা। সব বাক্সের ভিতর ইঁদুর থেকে কাগজের সুরক্ষা নিশ্চিত করতে ন্যাপথলিন রাখা। বাক্স খুলতেই একটা ন্যাপথলিন বল নাকের কাছে নিয়ে শুকলো তুজা। ঘ্রাণটা ওর বড্ড ভালো লাগে। কিন্তু এই বাক্সে সেই দলিল নেই। আরেকটা বাক্স খুললো, সেটাতেও নেই। পরে বাক্সটা খুলতে বেশ কিছু দলিল পেল। সেখান থেকে কয়েকটা বের করে পড়ে দেখলো এগুলো না। আরেকটা দলিল হাতে নেওয়ার সময় দলিলের ভিতর থেকে কি যেন একটা বলল মেঝেতে। তুজা ঝুঁকে সেটা তুললো। ধুলো ঝেড়ে তুলতে দেখলো একটা ছবি। ছবিটার প্রচ্ছদ অংশ সামনে আনতে তুজার শরীর হিম হয়ে এলো। বুকের ভেতরটা ভীষণ জোরে মোচড় দিল। শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল তুজার। হাত থেকে পড়ে গেল দলিলটা। ছবি ধরে রাখা হাতটাও কাঁপছে। পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। বলিষ্ঠ দেহটাও শক্তিহীন হয়ে আসছে তুজার। খেয়াল করলো ছবিটাও এখন ঝাপসা দেখছে। বারবার কাপা হাতে ছবিটা মুছল, না তাও ঝাপসা দেখাচ্ছে। ছবিতে ময়লা নেই, তার চোখের নোনা পানিতে ঝাপসা হয়ে আসছে সব। সেই পুরনো স্মৃতি, পুরনো ক্ষত আবার দগদগে হয়ে উঠল। সেই ব্যথাই আবার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুজা অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, জ্যোৎস্না। কিন্তু নিজের কথা নিজের কান অব্দি পৌঁছালো না। হাত থেকে ছবিটা খানিকটা দূরে গিয়ে পড়লো। পা ও শরীরে ভর রাখতে পারলো না। লম্বা হুষ্টপুষ্ট দেহটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লো দেওয়ালখানার মেঝেতে। বাহিরে কোনো শব্দ তার কানে যাচ্ছে না। সব কিছু যেন থেমে গেছে সেখানেই। চওড়া মুখটা থুবড়ে পড়েছে ধুলো জমা মেঝেতে। তুজার নিঃশ্বাসের সাথে উঠছে মেঝের গড়াগড়ি খাওয়া ধুলো। ছবিটার দিকে হাত বাড়ালো তুজা। আঁকড়ে নিজের কাছে আনার ব্যর্থ প্রয়াস। চোখ নিভে গেল। হাতটা ভার ছেড়ে দিল মেঝেতে। নিভে নিব চোখে আরও একবার দেখলো ছবিটা। ভিতর থেকে কথা বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জ্যোৎস্না আমার ঘাতিনি, আমার প্রাণনাশিনী। ব্যাস, চোখ বন্ধ হয়ে গেল। মস্তিষ্ক এবার একটু শান্তি পেল অবচেতন হয়ে। ছবিটা ধুলোর মধ্যেই পড়ে রইল। ওহাব চৌধুরী কপালে হাত দিয়ে বসে আছেন। আধা ঘন্টা হয়ে গেল ছেলেটা দেওয়ানখানাতে গেছে, এখনো ফেরার নাম নেই। কতটা বেয়াক্কেল ভাবা যায়। একবার গিয়ে দেখো তো। আকবর সাহেবের হুকুম পেয়ে গেল দেওয়ানখানায়, কিন্তু গিয়ে দিল এক চিৎকার। বড় সাহেব, বড় সাহেব তাড়াতাড়ি আসুন। ছোট সাহেব।
ওয়াহাব আকবরের কথা শুনে দ্রুত দেওয়ানখানার দিকে যায়। আকবর ডাকছে তুজাকে। ছোট সাহেব, ও ছোট সাহেব, উঠুন না ছোট সাহেব। ওয়াহাব হন্তদন্ত হয়ে আকুতি করতে লাগলো। ও তুজা তুজা রে বাপজান, উঠোস না, আমার কেমন জানি লাগতাছে। ও আকবর আকবর, বাইরে পোলাপান ঘিরে ডাক দাও, ওরে এখান থেকে বাইরে নেওয়া লাগবো। আকবর মানিকের নাম ধরে ডাকতে 4-5 জন জন ছেলেপুলে দৌড়ে এলো। তুজাকে ধরাধরি করে নিয়ে সোফায় শুয়ে দিল। মেয়েজান ঘর থেকে ছুটে আসে। হায় হায়, কি হইছে আমার তুষার? ও ভাই, ভাই রে, কথা কো ভাই আমার। ও সান ভাই, উঠ না। ওয়াহাব, ওয়াহাব, শিগগিরই ডাক্তার ডাক। কি হইল আমার কলজার টুকরার? তুজার মা ঘরে কোরআন পড়ছিল। বাইরে চেঁচামেচি শুনে দ্রুত সেখানে আসলো। মানিক গেছে বাইক নিয়ে ডাক্তার আনতে। তুজার মা এসে তুজার মাথার কাছে হুড়মুড়িয়ে পড়ল। ও তুজা, বাবু ওঠ, ওঠ না। ও তুজা, কেউ একটু পানি আনো না, ওর চোখে মুখে ছিটা দিই। আকবর গ্লাসে করে পানি এনে দিল। তুজার চোখে মুখে পানি ছিটা দিত, চৈতন্য করা গেল না। মেয়েজান বেগম কান্না শুরু করে দিয়েছেন। আরও 10 মিনিট পর মানিক এলো ডাক্তার নিয়ে। ডাক্তার দ্রুত ভিতরে ঢুকে তুজাকে চেক আপ করতে লাগলো। ওনাকে স্যালাইন লাগানোর ব্যবস্থা করতে হবে। ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তুজার হার্টবিট দেখলো। স্যালাইন লাগিয়ে ডাক্তার বলল, আপনারা এখানে চেঁচামেচি কম করুন, এটাই আপনার জন্য ভালো হবে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাবে, সমস্যা নেই। ওহাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে একটু বাইরে আসুন প্রধানবাবু, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ওহাব বিলম্ব না করে ডাক্তারের পিছন পিছন চলে এলো। কি বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে বলল, সেই সমস্যা। ওহাব চৌধুরী চোখ বড় বড় করে তাকলেন ডাক্তারের দিকে। কি বলছেন ডাক্তারবাবু? এতদিন পরে হঠাৎ আপনি ঠিক বলছেন তো? ওর জ্ঞান ফিরে ওর ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন। আমার কি মনে হয় প্রধানবাবু, ওকে ঢাকায় নিয়ে ভালো কোনো সাইক্রোটিস্ট দেখান। ওহাব চৌধুরী চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ও তো সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছিল। হয়তো এমন কিছু হয়েছে যাতে ওর পুরনো স্মৃতি আবার মনে পড়েছে, কিংবা সেই বেদনাগুলো অন্য কোনো কারণে আবার জাগ্রত হয়েছে। যাই হোক, এমন কিছু ঘটেছে। ওহাব চৌধুরী চিন্তিত মুখ দেখে ডাক্তার বলল, অত চিন্তা করবেন না, মাথা ঠান্ডা রাখুন। দেখুন ওকে এই গ্রাম ছেড়ে দূরে পাঠানো যায় কিনা, ওকে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ওহাব চৌধুরী কথা বলতে বলতে কেঁদে ফেলল। ওর জন্য আমি কি না কি করেছি ডাক্তারবাবু। খালি ওর ভালো থাকার জন্য আমার বাবা শেখানো সৎ আদর্শ আমি ভেঙেছি ওর জন্য। বাড়ির মধ্যে বাইরে থানা পর্যন্ত তৈরি করেছি। ওর ন্যায় অন্যায় সমস্ত মেনে নিয়েছি যাতে ভালো থাকে। ডাক্তার ওহাব চৌধুরীকে আশ্বস্ত করে বলেন, আপনি একজন পিতা সর্বস্ব করেছেন, আল্লাহকে রাখুন, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার চলে গেল। তুজার এখনও স্যালাইন চলছে, কিন্তু জ্ঞান ফেরেনি। ওহাব চৌধুরী চিন্তিতভাবে রুমের মধ্যে পায়চারি করছেন। মেহজান বেগম এখনও গুনগুনিয়ে কেঁদে চলেছেন। ওহ, কি জবরদস্ত প্ল্যান বানিয়েছিস সুফিয়ান। সাইফ তো তোকে দেখে পুরো ইমোশনাল হয়ে যাবে। বন্ধুর দিকে তাকিয়ে কুটিল হাসি দিল সুফিয়ান। পরিচিত এক বন্ধু হসপিটালে এসে হাত পা মাথা ব্যান্ডেজ করিয়ে অন্য বন্ধুকে দিয়ে কল দিয়ে সাইফকে বলেছে যে সুফিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দেখ না কি খেলাটা খেলে। পাশ থেকে আর একজন বলল, তুই যাই বলিস সুফিয়ান, ওর চাইতে সুন্দর সুন্দর মেয়ে আমরা তোকে খুঁজে দিতে পারতাম। সুন্দর ধুয়ে পানি খেলে কি আর লাইফ চলে রে? সবাই হু হু করে হেসে উঠল। চৌধুরী বাড়ির বড় মেয়ে, গ্রাম শহরে এদেশে বিদেশে মিলিয়ে কত কোটি টাকার মালিক ওরা, জানিস? একবার ওই বাড়ির জামাই হতে পারলে লাইফ সেট হয়ে যাবে। কি বুদ্ধি রে ভাই তোর, আয় পা দুটো এগিয়ে দে, তোকে একটা সালাম করি। আরেকজন সতর্ক করতে বলল, তোরা চুপ কর, সাইব এসে গেছে। স্যার ব্যস্ত পায়ে কেবিনে প্রবেশ করলো। পাশে থাকা বন্ধুরা মনমরা হওয়ার নাটক করছে। আর একজন কেঁদে দিয়ে গিয়ে সাইফের গলা জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস ভাই, দেখ না কি অবস্থা হয়েছে ওর। একটুর জন্য বেঁচে গেছে ভাই, তা না হলে কি যে। প্যাস প্যাস করে কেঁদে ফেললো ছেলেটা। সবটাই নাটক, সুফিয়ানের সাজানো নাটক। সাইফ চিন্তিত কণ্ঠে বলল, এসব কি করে হলো? সুফিয়ান চোখ দিয়ে ইশারা দিতেই মনির বলল, কেন হলো জানতে চাস? জানতে চাস তুই?
সুফিয়ান অসুস্থ হওয়ার নাটক করতে করতে বলল। ভাই বাদ দে না। কি হয়েছে বল আমায়। আরেকজন ডাক্তার সাজিয়ে রেখেছে, সে এসে বলল। আপনারা প্লিজ বাইরে যান, রোগীর কন্ডিশন ভালো না। সাইব বাইরে চলে গেল। সবাই সাইবকে আশ্বস্ত করলো। তুই যা, আমরা ওর সাথে আছি। সাইব আরও কিছুক্ষণ সময় থেকে তারপর বাড়ি চলে আসে। সাইব হসপিটাল থেকে আসতেই ভণ্ডর দল আবার কেবিনে ঢুকে। বল ভাই, এর পরের প্ল্যান কি? সুফিয়ান মনিরের হাতে 20,000 টাকা দিয়ে বলল। কানে কানে বলতে হবে, সবাই এদিকে আয়। নদী গোসল করে তোয়ালেতে চুল মুছল। ভাবনে আজ সাইব ভাই নেই, আজ শুধু তুমুলকে নিয়ে ভাবছে। কিন্তু ওই লোকটাকে নিয়ে সে কেন এত ভাবছে সে নিজেও বলতে পারে না। তুমুলের নাম্বার থেকে কল আসলো তখনই। নদী ফোন হাতে নিয়ে বলল, বাহ, লোকটার আয়ু আছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায় তুমুলের হাসকি কণ্ঠস্বর। কি করছেন মিস? কিছু না। মানুষ কিছু না কিছু তো করে শুয়ে থাকে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে। আপনি কোন পজিশনে আছেন? নদী ঠোঁটের ডগায় মিষ্টি হাসি জমল। বেশ কথা বলেন তো আপনি। কে শিখিয়েছে এত কথা? সত্যি বলবো? হুম। আরে আপনার কণ্ঠে হুমটা তো মারাত্মক শোনায়, আরেকবার বলুন তো। নদী হেসে ফেলল, বেশ অনেকটা সময় নিয়ে হাসলো। ফোনের অপর প্রান্তে তুমুল নিশ্চুপ হয়ে শুনল নদীর রিনরিনে কণ্ঠের হাসি। মুগ্ধ কণ্ঠে বলল, এই প্রথম আপনার হাসি শুনলাম। আপনার হাসি এত সুন্দর, বলে বুঝি বেশি হাসেন না? আবার মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। নদী মুচকি হেসে উত্তর দিল, আপনার সাথে কথা বললে না হেসে উপায় আছে? তাহলে আরেকটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আপনার এই হাসি আমি সারা জীবন শুনতে চাই। নদী এবার নিশ্চুপ হয়ে গেল, সাথে আরো নিশ্চুপ হলো ফোনের অপর প্রান্তে থাকা মানুষটাও। আর কিছু সময় পেরোলো, কারো মুখে কোনো কথা নেই। তুমুলি আগে বলল, কি হলো, শোনাবেন না? নদী উত্তর দেয় না। একটা কথা বলল লোকটা। এসব কথার আবার উত্তর দেওয়া যায় নাকি? লজ্জা করে না বুঝি? তুমুল আবারও বলল। কথা বলছেন না কেন? নদী প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা, আপনার বয়স কত? 29। আমি আপনার অনেক ছোট হব। হলে হবেন তো কি হয়েছে? নদী একটু দ্বিধা নিয়েই বলল, না মানে আপনি আমাকে সেদিন থেকে আপনি আপনি বলছেন। আমি তো আপনার অনেক ছোট, আমাকে তুমি করে বলতে পারেন। বউ হওয়ার আগে আমি কাউকে তুমি তুমি বলতে পারবো না, তবে অন্য কেউ যদি চায় আমাকে বলতে পারে। নদী হেসে দিল। আমার আবার এত শখ নেই। শখ না থাকলেও সে বলছে কেন? নদী মিষ্টি গলায় বলল, আচ্ছা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন স্যার। করতে পারি, একটা শর্ত আছে। নদী কপাল কুঁচকে বলল, শর্ত? কি শর্ত? ভিডিও কল দিতে হবে। নদীর চোখ কপালে ওঠার জো। এমনিতে ভিডিও কলে কথা বলতে তার খুব অস্বস্তি হয়, তার উপর আবার তুমুলের সাথে অত সামনাসামনি থাকলেও তুমুলের দিকে তাকাতে পারে না। দাঁত দিয়ে জিভ কেটে বলে, শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? শাস্তি দিচ্ছি না, আবদার করছি। এই প্রথম আপনার কাছে কিছু আবদার করলাম আমি, তা পূরণ করবেন না মিস? নদী খুব বিড়ম্বনায় বলল, কি জ্বালা রে বাবা, একবার করবে কি করে? আবার কল দিতে অস্বস্তি হচ্ছে। অনেক ভেবেচিন্তে দিশা বিশা না পেয়ে ভিডিও কল করতে রাজি হলো। তুমুল কল রিসিভ করে কোনো কথা বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। কেমন অদ্ভুত চাহনি তুমুলের। নদী ভেজা চুল দেখে বলল, এই রাতে বেরোতে গোসল করছেন কেন? জ্বর বাঁধানোর শখ হলো বুঝি? নদী কথা বলছে না, মুখের সামনে ফোন ধরে নিচের দিকে তাকিয়ে আছে। তুমুল বলল, একটু তাকাবেন? আপনার দেখা হয়ে গেছে? তুমুল মুচকি হেসে বলল, কেন, হলে কি করবেন? ফোন রাখবো? আর একটু দেখি না। আচ্ছা থাক, রেখে দেন। আমার হওয়ার পর না হয় মন ভরে দেখব, তখন তো অধিকার থাকবে। এখন তো অধিকার নেই, তাই কিছু বলতে পারছি না। তুমুল দেখলো নদী তাকাচ্ছে না। আপনি চাইলে আমাকে দেখতে পারেন, আমি আবার কিছু মনে করব না। নদী লাজুক হাসি দিয়ে বলল, রাখছি, আল্লাহ হাফেজ। তুমুলকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। কলটা কেটে যেন হাঁপ ছেড়ে বাঁচল নদী। কিন্তু তুমুল আবারও কল করলো, রিসিভ করে কানে নিতেই বলল, এই মুখের উপর এমন খটকল কেটে দেন না।
নদী ছোট্ট করে বলল, আমি ভাবলাম আপনার কথা বলা শেষ। ডিনার হয়েছে? কোথায় আছেন আপনি? রেডিসন ব্লু হোটেল। আমাদের বাসায় এসে থাকতে পারতেন। হোটেলে থাকতে গেলেন কেন আবার? বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকা ভালো দেখায় না। নদী আবারও হাসলো। আপনিও না? আচ্ছা, এখন কি আমি কলটা রাখতে পারি? মা খেতে ডাকছে। শিওর। নদী ফোন কেটে দিয়ে আনমনি হেসে উঠল, মনে মনে ভাবল, আজ কতগুলো দিন পর মন খুলে হাসলাম। মানুষটা সত্যিই অসাধারণ। এই 2 দিনে এতটা ক্লোজ হয়ে গেছে। ফোনে টুংটাং শব্দে একটা ছোট্ট মেসেজ আসলো। খাওয়ার শেষ যেন কল করা হয়, কেউ একজন তার অপেক্ষায় থাকবে। নদী হেসে ফোনটা বালিশের উপর রেখে ডাইনিং রুমে গেল। আঞ্জুমান বেগম নদীর দিকে তাকিয়ে বলল, আজ বেশ খুশি খুশি লাগছে আমার সোনা মাকে। নদী মুখ কাচুমাচু করে বলল, কই? আমার চোখ ফাঁকে দিস না, বুঝলি? নদী মুচকি হাসলো। আজ অযথায় তার খুশি লাগছে কেন জানি। খাবার খেতে শুরু করলো। সাইফ আসলো বাসায়। সবার মুখে একই প্রশ্ন, কি রে সুফিয়ান, ঠিক আছে তো? সাইফ সোফায় বসে বলল, কোনো মতে প্রাণে বেঁচে গেছে, কিন্তু কন্ডিশন ভালো নয়। আল্লাহ ছেলেটাকে সুস্থ করে তুলুক। তুই খেতে বসবি? ফ্রেশ হয়ে আয়। সাইফ কয়েক সিঁড়ি উঠে অদিতিকে চোখ দিয়ে ইশারা করলো। সাইফ যাওয়ার পরপরই অদিতও গেল রুমে। সাইফ হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসেছে। অদিতি রুমে যেতে সাইফের দৃষ্টি ভঙ্গি বদলে গেল। হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো কাছে আসতে। অদিতি কিছুটা এগিয়ে আসতে সাইফ একটানে অদিতিকে নিজের সাথে মিশিয়ে নিল। চোখে কেমন অদ্ভুত মাদকতা। অদিতি ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, সারাদিন এত দূরে দূরে থাকো কেন? ঠোঁট গলায় ঘষে দিয়ে বলল, তোমার শরীর ঠিক আছে? অদিতি কপাল কুঁচকে বলল, হ্যাঁ শরীর ঠিকই তো। আরে গাধা, সেটা না। তাহলে? পিরিয়ড শেষ হয়েছে? অদিতি উপর নিচ মাথা নাড়ল। সাইফের ঠোঁটে দুষ্টু হাসি খেলে গেল। নদী গালের নরম মাংসে মৃদু কামড় দিয়ে বলল, আজ তুমি অনেক ভালোবাসো বিড়ালছে না? অদিতি চোখ মুখ নেতিয়ে গেল। ভয় আর আড়ষ্টতায় কামড় দেওয়ার জায়গায় ছোট ছোট কয়েকটা চুমু খেল সাইফ। অদিতি নরম লালচে ঠোঁট জোয়ার নিজের ঠোঁট চোয়াতেই অদিতি সাইফের ঘাড়ের অংশে টি শার্টটি খামছে ধরল। বাবু, আরে ও বৌমা, কোথায় গেলে তোমরা? আঞ্জুমানের চিৎকার কানে যেতে ছেড়ে দিল দুজন দুজনকে। অদিতি ঠোঁট মুছতে মুছতে দৌড়ে বেরোলো ঘর থেকে। সাইফ নিজের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে পড়ল। উফ, ইয়াম্মি। নিজের কথাটা বলে নিজেই হাসলো। ফোনটা নিয়ে চলে গেল নিচে খাবার খেতে। খাওয়া দাওয়া করে অদিতি শাশুড়ির সাথে সব গুছিয়ে রাখলো। আঞ্জুমান বলল, অনেক করেছিস বাবু, যা শুতে যা, অনেক রাত হলো। সাইফ অদিতির জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। অদিতি আসছে না, রাগ করে একাই শুয়ে পড়ল। অদিতি এলো, কথা বলবে না। বেশ খানিক সময় পর অদিতি ঘরে এলো। দেখলো সাইফ উল্টো দিক ফিরে শুয়ে আছে। অদিতি ফ্রেশ হয়ে এসে চুলে বেনি করে সাইফের পাশে শুয়ে পড়ল। সাইফ ভিতরে ভিতরে ফুঁসছে। অদিতি একটা কথাও জিজ্ঞেস করলো না ওকে। অন্তত সরি তো বলা উচিত ছিল, সেটাও বলছে না। অদিতি ভাবলো সাইফ ঘুমিয়ে গেছে। কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইল। সাইফ মনে মনে জিদ ধরে আছে, নিজেও কথা বলবে না। আবার বউকে কাছে পেতেও ইচ্ছে করছে। নানান চিন্তাভাবনা সব উগড়ে ফেলে পিছন থেকে জড়িয়ে ধরলো অদিতিকে। ঘাড়ে পরপর কয়েকটা কিস করলো। অদিতি বলল, আপনি ঘুমাননি? সাইফ অদিতির ঘাড়ে কামড় বসিয়ে দিল। অদিতি ব্যথায় উফ করে উঠল। এতক্ষণ দেরি করলে কেন আসতে? মায়ের সাথে কাজ করছিলাম। সাইফ অদিতিকে নিজের দিকে ফেরালো। নাকে নাক ঘষে দিয়ে বলল, আজ আমি তোমাকে মন ভরে ভালোবাসবো, আর তুমি লক্ষ্মী বিড়াল ছানার মতো আমার বউকে মিশে থাকবে, কেমন? অদিতি সাইফকে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু সাইফের কাছে অদিতির শক্তি নেহাতি এক তেজপাতার মতো। সাইফ নিজের বলিষ্ঠ বাহু দরে আবদ্ধ করে নিল অদিতিকে। দীর্ঘ চুম্বনে ভিজিয়ে দিল অদিতির ওষ্ঠাদয়। পরম আদরে মিশিয়ে নিল নিজের সাথে। শাড়ির আঁচল ধরে টান দিল খুলে ফেলার জন্য, কিন্তু টানছে তাও খুলছে না। সাইফ বিরক্ত হয়ে বলল, এই বালটা খোলো না কেন? অদিতি ফিক করে হেসে ফেল। সেফটি পিন লাগানো। তাদের এই উন্মাদ প্রেম পর্ব ভোর রাত অবধি চলো। শেষ রাতে সাইফ অদিতিকে নিজের বুকে নিয়ে ঘুমিয়েছিল। সেই ঘুম ভাঙল অদিতির 8টায়। ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকালো। 8টা বেজে গেছে। ইস, দেরি করে ফেললাম উঠতে।
কিন্তু সাইফ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অদিতি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেল। গোসল করে গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি পরল, চুল মুছে আশ্রে নিয়ে নিচে নামলো। কিন্তু ড্রয়িং রুমে কেবল আঞ্জুমান আর নদী বসে। অদিতি তড়িঘড়ি করে নিচে নেমে বলল, আজ উঠতে দেরি হয়ে গেছে মা, সরি। আঞ্জুমান অবাক হয়ে বলল, ঘুম ভাঙতে দেরি হয়েছে তাই সরি বলছিস কেন? নদী হাসলো অদিতির দিকে তাকিয়ে। অদিতি এই প্রথম নদীকে হাসতে দেখল। বাহ, আপুর হাসি তো মাশাআল্লাহ খুব সুন্দর। আমি আজকে দেখলাম আপনাকে হাসতে। হাসান চৌধুরী এলেন থমথমে মুখে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু খারাপ ঘটেছে। আঞ্জুমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? হাসান চৌধুরী প্রথমে আঞ্জুমানের দিকে তাকালো, তারপর নদীর দিকে। আঞ্জুমান আবার বলল, বলুন না কি হয়েছে? হাসান চৌধুরী নদীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, তুমুলকে হোটেলে রেডিসনে একটি মেয়ের সাথে পাওয়া গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে ওদের। কি প্ল্যান বানালি ভাই? পুরাই করা। হু হু করে হেসে উঠল সবাই। সুফিয়ান হসপিটালের বেডে শুয়ে শুয়ে সিগারেট টানছে। এক পাজা ধোয়া উড়িয়ে বলল, এই তো সবে শুরু, সামনে কি হয় দেখতে থাক না। এতে না হয় বিয়েটা ভাঙলো, কিন্তু নদীর লোক কি ওর বিয়ে তোর সাথে দিবে? সুফিয়ান কুটিল হেসে বলল, দেখ না এরপর কি করি। যাই বলিস ভাই, তোর দম আছে কিন্তু, আর বুদ্ধি তো আছেই। তাই বলে তুমুল জোয়ারদারের রুমে মেয়ে ঢুকিয়ে দিলি? আবার হাসলো সবাই। সুফিয়ান অ্যাশট্রেতে সিগারেটের ছাই চেপে বলল, এখন খুকির বদনাম করতে হবে। খুকির হবু বরের তো বদনাম করা হয়ে গেল, হোটেলে মেয়ে নিয়ে ধরা পড়া। কোনো ছেলের সাথে নিশ্চয়ই মিস্টার হাসান চৌধুরীর নিজের বাড়ির মেয়েকে দেবে না। চলো এবার মুন্নিকে বদনাম করার পালা। দোস্ত, তুমুল তো বেল নিয়ে বের হয়ে যাবে আজকালের মধ্যে। সুফিয়ান হেসে বলল, ওকে জেলে রাখাটা তো আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল ওর বদনাম করা। তাহলে নেক্সট প্ল্যান কি? সুফিয়ান বেডে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, এবার মুন্নিকে বদনাম করতে হবে যাতে কোথাও বিয়ে না দিতে পারে। তারপর আমি দয়ার সাগর হয়ে তার ভার বোঝা কাঁধে নেব। খিলখিল করে হেসে উঠল সবাই। সাবাস গুরু, এভাবে এগিয়ে যাও আর আমাদেরকেও দেখাও। আরে আমি মন্ত্রীর বাড়ির জামাই হলে তোদের দেখবো না? সকালে হাসাহাসি শুরু করলো। সুফিয়ান বলল, অনেক মজা হয়েছে ভাই, চল এবার নেক্সট প্ল্যানটা করে নিই। চৌধুরী বাড়ির পরিবেশ আজ অন্যরকম। চারিদিক কেমন থমথমে, যেন শোক চলছে কারোর। সকালে থমথমে মুখে বসে আছে ড্রয়িং রুমে। হাসান চৌধুরী এদিক ওদিক পায়চারি করছে টেনশনে। কত বড় অসম্মান হলো তার। জিদ দেখিয়ে বলল, এত বড় অসম্মান আমি এর আগে কখনোই হইনি। কত মানুষজন জেনে গেছে এই ঘটনা, সব লোকজন ইনভাইট করা হয়ে গেছে। এখন আমাদের হবু মেয়ের জামাই নাকি হোটেলে মেয়ে নিয়ে ধরা পড়েছে। ছি, আমার মান ইজ্জত সব ধুলোয় মিশে গেল। সাইফ বাবাকে সান্ত্বনা দিতে বলল, বাবা হয়েছে, এবার থামো, যা হওয়ার হয়ে গেছে। আমরা ওদের সাথে বসে কথা বলবো। হাসান চৌধুরী আরও যেন তেতে উঠলেন। কথা কিসের কথা? ওদের মতো লোকেদের সাথে আর কোনো কথা না। যতই যাই হয়ে যাক, ওই বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ফোন করো তুমুলের মাকে, জানিয়ে দাও সবটা, যে ওই বাড়িতে আমরা আত্মীয় করছি না। নদীর চোখ বারবার পানিতে ঝাপসা হয়ে আসছে। সবসময় তার সাথেই কেন এমন হয়? আঞ্জুমান বেগম হাসান চৌধুরীকে বলেন, আপনি একটু চুপ করুন তো। মেয়েটার কথা অন্তত তো ভাবুন, কি চলছে মনের মধ্যে। হাসান চৌধুরী নদীর দিকে তাকিয়ে বলল, তুই একদম ভাববি না মা, এসব নিয়ে একদম চিন্তা করবি না। এসব বাজে ছেলে তুই ডিজার্ভই করিস না। নদী সোফা থেকে উঠে এক দৌড়ে ঘরে চলে গেল। সকলে পেছন পেছন ডাকতে ডাকতে গেল, নদী, এই নদী। হাসান চৌধুরী ধমকে থামে সবাই। যেতে দাও ওকে। নদী দৌড়ে ঘরে গিয়ে খিল এঁটে দিল। সবসময় তার সাথে কেন এমন হয়? সবই জীবনটা ভালো হতে শুরু করলো, তার সব কিছু এলোমেলো হয়ে গেল ঘূর্ণিঝড়ের মতো। মানুষ তাকে এত ভালোবেসে কেন ঠকায়? হঠাৎ করেই নদী কান্না থামিয়ে শক্ত মুখে উঠে বসে। এবার আমি আর কাঁদবো না।
আর কাঁদবো না আমি। এবার আমি এত শক্ত কঠিন নারী হব, আমাকে ঠকানোর আগে কাউকে 100 বার ভাবতে হবে। আর তুমুলকেও আমাকে ঠকানোর জবাব দিতে হবে। তবুও নদীর মনে সংশয়, সত্যি কি তুমুল এমন করতে পারে? কেন জানি না, সবাই বলল বিশ্বাস হচ্ছে না নদীর। নদী বলল, আমার তার সাথে দেখা করতেই হবে, সত্যিটা আমার জানতেই হবে। যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এর জবাব ওনাকে দিতে হবে যে উনি এমনটা কেন করলো আমার সাথে। এর মধ্যে বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই নদী। হাসান চৌধুরী গলা বেশি শোনাচ্ছে। নদীর দরজা খুলে ওড়না গায়ে জড়িয়ে ড্রয়িং রুমের দিকে গেল। তুমুল দাঁড়িয়ে আছে, সাথে তুমুলের মা এবং ছোট কাকা। হাসান চৌধুরী চিৎকার করে বলছেন, কোন সাহসে আপনারা আমার বাড়ির চৌকে দাঁড়িয়েছেন? বেরিয়ে যান আপনার চরিত্রহীন ছেলেকে নিয়ে। আমরা আমাদের মেয়েকে আইবুড়ো রাখবো, তাও আপনার ছেলের মতো চরিত্রহীনের কাছে তুলে দেব না। রাশেদা বেগম অনুরোধ করে বলছেন, ভাইজান, একটু বসে আমাদের কথাটা শুনুন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, কেউ ফাঁসাচ্ছে আমার ছেলেকে। আমার ছেলে মোটেও এমন না, ও এমনটা করতেই পারে না। সাইফ জিদ দেখিয়ে বলল, সে হাতে নাতে ধরা পড়ার পর সকলের সাধু সাজে। হোটেলে এক রুমের মধ্যে আটক করেছে পুলিশ আপনার ছেলেকে কোনো যৌনকর্মীর সাথে। তারপরে কোন সাহসে আপনি এত বড় বড় কথা বলছেন? তুমুলের কাকা তুমুলের মাকে বলল, ভাবিজান, চলুন এখান থেকে। আমরা এনাদের যতই বোঝাই এনারা আমাদের বিশ্বাস করবেন না, কারণ এনারা তো আর তুমুলকে ছোট থেকে চেনে না। আমরা তুমুলকে চিনি, আমরা জানি ও এমন করতে পারে না। চলুন আপনি, তুমুল চল। দাঁড়াও কাকাই। তুমুলের কথায় পা থামালো তুমুলের কাকা এবং মা। তুমুল গিয়ে নদীর সামনাসামনি দাঁড়িয়ে বলল, তোমার গোটা পরিবার আমাকে ভুল বুঝুক, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুক, আমার কিছু যায় আসে না। যদি তুমি বিশ্বাস করে থাকো এমন নোংরা কাজ আমি করেছি, আমি আর একটা কথাও বলে এখান থেকে চলে যাব। আর তুমি যদি আমাকে বিশ্বাস করো যে এরকম কোনো কাজ আমি করতে পারি না, তাহলে আমি সকলকে প্রমাণ করে দেখাবো আমি নির্দোষ। নদী কান্না করেই চলেছে। তুমুল কাট কাট গলেই পড়ল, তুমি শুধু একবার বলো, বিশ্বাস করো তুমি এই ঘটনা। তোমার কি মনে হয় আমি এত নোংরা? নদী এবার তুমুলের দিকে তাকালো, টলমলো চোখে দুদিকে মাথা নাড়ালো। অর্থাৎ না, সে বিশ্বাস করে না তুমুল এমনটা করতে পারে। তুমুল মুচকি হাসলো। চলো মা, কাকাই চলো। ওরা তিনজনই বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। সাইফ বাবাকে বলল, চোরের মায়ের আবার বড় গলা। নদীর জন্য অন্য পাত্র দেখতে হবে বাবা। অনেক গেস্টদের ইনভাইট করা হয়েছে, নয়তো আমাদের ইজ্জত আর থাকবে না। যেটুকু আছে সেটুকু মাটিতে মিশে যাবে। হাসান চৌধুরী ছেলের কথা সম্মতি জানিয়ে উপনিস মাথা নাড়ালো। তুমুল বেরিয়ে গিয়ে মা আর কাকাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে চলে গেল হোটেল রেডিশনে। রাতে নদীর সাথে কথা শেষে খাবার খেয়ে ঘুমিয়েছে, কিন্তু সেই ঘুম এত গাঢ় কি করে হলো যে ঘরের মধ্যে কেউ একটা মেয়ে ঢুকিয়ে দিয়ে গেল আর সে কিছুই বলতে পারবে না। এমন ঘুম তুমুল কখনোই ঘুমায় না। হয়তো ওখান থেকেই আনা খাবারে কিছু মেশানো ছিল। সবটা বের করতে হবে তুমুলকে। স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে তুমুল। ফোনে কল আসলো। তুমুল ফোনটা হাতে নিয়ে দেখলো নদীর নাম্বার। গাড়ির স্পিড কমিয়ে ফোনটা রিসিভ করে কানে নিল। বলো। নদী কাঁদছে, ফুপাতে ফুপাতে কথাই বলতে পারছে না। তুমুল গাড়ির রাস্তার পাশে ব্রেক করলো। দীর্ঘশ্বাস ছেড়ে খুব আদুরে গলেই বলল, পাখি কেঁদো না, প্লিজ কেঁদো না, আমাকে 2টা দিন সময় দাও, আমি প্রমাণ করে দেবো আমি নির্দোষ। নদীর কান্নার তোপ আরো বলো, চাচ্ছু আমার জন্য অন্য জায়গায় ছেলে দেখছে। তুমুলের কপাল কুঁচকে এলো আপনা আপনি। এই খেলাটা যেই খেলুক এর শেষ আমি দেখবো। ফোন কেটে দিল তুমুল। আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। কল দিল কোনো বন্ধুর নাম্বারে। হ্যালো। তুমুল ড্রাইভ করতে করতেই কথা বলল, রাতুল। হ্যাঁ তুমুল বল। রে কি অবস্থা? সিসিটিভি হ্যাক করতে পারবি? ও পাশ থেকে হাসলো, এ তো আমার বাই হাতটা খেল, কিন্তু কার বাড়ি? হোটেল রেডিসন। তো যার জ্ঞান ফিরেছে, সকলে ঘিরে দাঁড়িয়ে আছে চারিদিকে। তাহমিদা বেগম গেছেন স্যুপ বানাতে। মেহেরজান বেগম তুজার ডান হাত ধরে বসে কাঁদছে। মানিক আবারও নিয়ে এসেছে ডাক থেকে। ডাক্তার কতগুলো ওষুধ লিখে দিয়ে গেল। সবাইকে বলল ঘরের বাইরে থাকতে। প্রধান বাবুর অনুরোধে ডাক্তার বাড়িতেই রইল।
কখন কি হয় বলা যায় না। সবে এক এক করে ঘর থেকে বেরিয়ে গেল। মেহেরজান তুজার হাত ছেড়ে উঠতে গেলে তুজা মেহেরজানের হাত শক্ত করে ধরল। মেহেরজান তুজার মাথার পাশে বসে বলল, ও ডাক্তার, আমি থাকি না আমার তুষারের কাছে। ডাক্তার অমত করল না, কারণ তুজার সম্পর্কে সে ভালো করেই অবগত। কখন আবার কি করে বসে, ওকে কন্ট্রোল করার জন্য কেউ থাকুক। তুজা নিজের মাথা মেহেরজানের কোলে তুলে দিল। মেহেরজান কন্দনরত অবস্থায় তুজার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অত নড়িস না, দেখোস না হাতে সুই ঢুকায় রাখছে কত বড় একটা।